হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাটমিক্স। আজকে থেকে এই চ্যানেলে তোমরা সামনে মাধ্যমিক পরীক্ষার জন্য ক্লাস 10 এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো ক্লাস পেয়ে যাবে। যারা এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার জন্য সায়েন্স সাবজেক্টের স্পেশালি ভৌত বিজ্ঞানের জন্য যারা এখনো ঠিকভাবে প্রিপারেশন নিতে পারোনি, তারা নির্দ্বিধায় চ্যানেলটা ফলো করতে পারো এবং তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার বুঝতে পারবে। বুঝে তারপর নিজেরা পড়ে পরীক্ষা হলে আশা করছি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার, যেটাকে আমরা ইংরেজিতে বলি। এবার তোমরা হয়তো ভাবছো যে আমরা অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন পড়বো কেন? এটা তো ক্লাস 10 এর টপিকই না। এই চ্যাপ্টার থেকে তো মাধ্যমিকে কোনো প্রশ্নই আসবে না। একদম ঠিক, এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে ফান্ডামেন্টাল টপিক ভৌত বিজ্ঞান বা সায়েন্সে। তোমরা যদি এই চ্যাপ্টারটা ঠিকঠাক ভাবে না বুঝতে পারো, তাহলে মাধ্যমিক বা ক্লাস 10 এ তোমাদের যে চ্যাপ্টার গুলো আছে সেটা তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। এবার যারা কোনো কারণে হোক আর কি ক্লাস 9 এ চ্যাপ্টারটা ঠিকভাবে বুঝে উঠতে পারেনি, তার জন্য তাদের ভবিষ্যতে মানে ক্লাস 10 এ যে চ্যাপ্টার গুলো তারা পড়ছে বা পরীক্ষা দেবে, সেখানে তারা ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারছে না। তাদের জন্য এই টপিকটা। এই টপিকটা তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবো বা নম্বর পাবো এই ভেবে টপিকটা বা এই ক্লাসটা দেখার দরকার নেই। তোমরা যদি ক্লাস 10 এর টপিক গুলো ঠিকঠাক ভাবে বুঝতে চাও, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তার জন্য আমি সবার প্রথম এই চ্যাপ্টারটা আমি দিয়ে শুরু করছি। এটা ক্লাস 9 এর টপিক। এবং তো আমরা দেখি চলো যে এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস পড়বো। তো এরকম যারা অ্যাটমিক স্ট্রাকচার দেখে এটা খুব সারপ্রাইজড হচ্ছে, কিন্তু এই চ্যাপ্টারটা এই ক্লাসটা করার পর তোমরা আর এরকম সারপ্রাইজড হবে না। তোমাদের কাছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন জলের মতো সহজ হয়ে যাবে। তারপরে তোমরা ক্লাস 10 এর যা টপিক আছে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমরা দেখে নিই যে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। তো ফার্স্টে দেখো যে পরমাণু কিভাবে আবিষ্কার হলো বা কে আবিষ্কার করলো বা করলেন আমরা দেখবো। তারপর ডাল্টন সেই ব্যাপারে কি বললেন আমরা দেখবো। সেখানে ইলেকট্রন কি, নিউট্রন কি, প্রোটন কি, নিউক্লিয়াসই বা কি, বা ইলেকট্রন কোথায় আছে পরমাণুর, নিউট্রন কোথায় থাকে বা ইলেকট্রন কোথায় থাকে বা ঘুরপাক খায়, সেটা আমরা এখানে আলোচনা করব সেটা। তারপরে বিভিন্ন পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব, কে কিরকম মডেল দিয়েছেন আর কি সেটা আলোচনা করব। এবং ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রন কিভাবে পরমাণুর মধ্যে থাকে এটা আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যায়, চলো। তো ফার্স্টে আমরা দেখবো যে পরমাণু কাকে বলে। দেখো তোমাদের আশেপাশে যা কিছু আছে, তুমি আমি তোমাদের মোবাইল ফোন, ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, টিভি, ফ্রিজ, যা কিছু তোমরা খাবার দাবার খাচ্ছ, জামা কাপড়, সবকিছুর কিন্তু ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। হুম, মানে ধরো এই আমি দাগটা টানলাম, এখানে কিন্তু অসংখ্য ছোট 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 এই নীল কালারের কণা যুক্ত হয়ে এই তোমরা স্ট্রেট লাইনটা দেখছো বা যে সরলরেখা দেখছো নীল রঙের, এটা কিন্তু হয়েছে। এই ছোট ছোট কণাগুলোকেই বলছে তোমার পরমাণু। গট ইট? আশা করছি বুঝতে পেরেছো। তারপর শুরু করা যাক। তো আমরা কিছু কথা বলবো এখানে, হ্যাঁ। তো আমি অলরেডি বললাম যে সমস্ত কণা বা সমস্ত পদার্থ দেখো ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত, যেটাকে আমরা পরবর্তীকালে কি বলছি আমরা, যে পরমাণু। ঠিক আছে। এবং তোমরা স্বাভাবিকভাবেই জানো যে এই ছোট ছোট কণাগুলো আমরা চোখে দেখতে পাই না। পয়েন্ট। এবং এই ছোট কণাগুলোকে বলছে অ্যাটম বা পরমাণু। বাংলায় বলছে পরমাণু এবং ইংরেজিতে বলছে অ্যাটম। এবার পরমাণু হলো মৌলের ধর্ম বজায় রাখার ক্ষুদ্রতম একক। এবার মৌলের ধর্ম কি, ক্ষুদ্রতম একক কি, এসব পরে আলোচনা করবো। এত তোমাদের মাথা কাটিয়ে বুঝতে হবে না টপিকটা। চিন্তা করো না, আমি আবার এটা ডিসকাস করবো। তাহলে আমরা প্রথমেই জানতে হবে যে এই যে পরমাণু আমরা বলছি যে সব থেকে ক্ষুদ্রতম কণাকে বলছে পরমাণু, সেটা আবিষ্কার হলো কিভাবে। তো সেটা সম্বন্ধে প্রথম আমাদের আইডিয়া দেন এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা বলছি, যে পরমাণু বলছি বা অ্যাটম বলছি, এটার সর্বপ্রথম যে আইডিয়াটা দেন সেটা হচ্ছে ডেমোক্রেটিস। আর এটাকে উনি প্রথম শব্দে ব্যবহার করেন যে অ্যাটমস। এবং এই অ্যাটমসের মানে কি, অ্যাটমসের মানে হলো যে এর পরে আর ভাঙা সম্ভব নয়। মানে এই যে ছোট্ট পয়েন্ট, এরপরে কিন্তু আর ভাঙা সম্ভব নয়, সেটাকে এক কথায় বলে আর কি অ্যাটমাস। দেখো অলরেডি লেখা আছে যে ভাঙা যায় না এমন কণা বা কণিকা। এবং পরবর্তীকালে
এখান থেকে আইডিয়া নিয়েই কিন্তু ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন পরমাণু তত্ত্ব দিয়েছিলেন বা পরমাণু সম্বন্ধে আমরা কিছু কিছু ধারণা পেতে শুরু করি। এই যিনি দিয়েছেন তিনি হচ্ছেন জন ডাল্টন। তাহলে দেখা যাক পরের স্লাইডে। ইনি হচ্ছেন জন ডাল্টন এবং ইনি আমাদের ফার্স্ট পরমাণু তত্ত্ব বা অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে, অ্যাকচুয়ালি অ্যাটমিক স্ট্রাকচার বলবো না, যে মানে পরমাণু কিরকম ভাবে থাকতে পারে তিনি একটা বেসিক জাস্ট আইডিয়া দিয়েছিলেন। এবার তিনি ভুল না ঠিক সেটা জানার জন্য আমাদেরকে পর স্লাইডে যেতে হবে। তো চলো দেখা যাক। এরপর আমাদের টপিক হচ্ছে ডাল্টনের পরমাণু তত্ত্ব। তো ডাল্টন তো পরমাণু তত্ত্ব সম্পর্কে কিছু কিছু কথা বলেছেন, কিন্তু সেগুলো আমরা আলোচনা করব। ওনার ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে পরমাণু হলো এমন একটা কণা যেটা হচ্ছে অবিভাজ্য, মানে এরপরে তাকে আর ভাঙা সম্ভব না। যেটা অলরেডি কিন্তু ডেমোক্রেটিস যেটা অ্যাটমস শব্দটা ব্যবহার করেছিলেন ওটা কিন্তু উনি অলরেডি বলে দিয়েছেন। হুম। ক্ষুদ্র কণা, অবশ্যই ক্ষুদ্র কণা, কারণ আমরা চোখে দেখতে পাই না। এবং তিনি বললেন অবিভাজ্য, মানে এরপরে আর কোনোভাবে ভাঙা সম্ভব নয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে একই মৌলের সমস্ত পরমাণু সমান। এবার মৌল কি যৌগ কি তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি একটা বলে দিচ্ছি। ধরো কার্বন একটা হচ্ছে মৌল, তো কার্বনের প্রত্যেকটা হচ্ছে পরমাণু হচ্ছে সমান, মানে একই রকম, সবই কার্বন পরমাণু দ্বারা গঠিত। এবং অন্য মৌলেও ফর এক্সাম্পল ধরো অক্সিজেন, অক্সিজেনের কিন্তু পরমাণুগুলো আলাদা, অক্সিজেনের পরমাণু, সেটাই বলেছে যে একই মৌলের মানে আছে, একই মৌল মানে কার্বনের পরমাণুগুলো সমান এবং একই মৌল, ফর এক্সাম্পল অক্সিজেন এখানে আলাদা মৌল, তো এর পরমাণুগুলো কার্বনের থেকে আলাদা, কিন্তু নিজের আর কি অক্সিজেনের গুলো অক্সিজেনের সাথে মিল আছে। এই তো বলছে ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন। কারেক্ট? বুঝতে পেরেছো? এবং তিনি বলেছিলেন যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু নষ্ট এবং তৈরি করা যায় না, মানে পরমাণু ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এটা তিনি বলেছিলেন। এবং যৌগ গঠিত হয় নির্দিষ্ট অনুপাতে পরমাণু যুক্ত হয়ে। এটা পরে ডিটেলসে আলোচনা করবো, এটা তোমরা এখন বুঝতে পারবে না। তাহলে এইটুকু আমরা জেনে নিলাম যে ডাল্টন এই আইডিয়া দিয়েছিলেন যে পরমাণু এরকম হতে পারে যে একদমই ভাঙা যাবে না, যাকে তৈরি করা যাবে না, যাকে নষ্ট করা যাবে না, এবং একই মৌলের সমস্ত পরমাণু একই এবং আলাদা মৌলের বা ভিন্ন মৌলের পরমাণুগুলো কিন্তু ভিন্ন। এই অবধি আমরা একটা ধারণা পেলাম যে পরমাণু এরকম এরকম হতে পারে। ঠিক আছে? এবং তিনি তো দেখো এবার ডাল্টন বলেছিলেন যে পরমাণু কিন্তু ভাঙা যায় না বাবা, এটাই সব থেকে ছোট কণা, এরপরে কোনোভাবে ভাঙা সম্ভব না। কিন্তু তারপরে এবার জে থমসন আর একটা সায়েন্টিস্ট, দেখো সায়েন্টিস্ট যে তো পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকছে, চিরসত্য বলে তো কিছু নেই। তো পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করেন যে না, পরমাণুর ভেতরে আর একটা কণা আছে, সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এখানে আমরা দেখলাম যে জন ডাল্টন যে পরমাণু তত্ত্বটা দিয়েছিলেন সেটা হয়তো পুরোপুরি সঠিক না। দেখো সেখানে আমরা পড়ছি সীমাবদ্ধতা। পরমাণু আসলে বিভাজ্য, মানে পরমাণুকে ভাঙা যায় এবং তারপরেও সরি তার ভেতরে অনেক কিছু আছে। যেমন প্রথম কণা আবিষ্কার করেছিলেন হচ্ছে জে থমসন। তো ইলেকট্রন কি? ইলেকট্রনকে আমরা ইংরেজিতে ইলেকট্রন লিখি। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ক্ষুদ্র কণিকা, যেটাকে আমরা নেগেটিভলি চার্জড সাবঅ্যাটমিক পার্টিকেল আমরা বলতে পারি। এবং তার ভর দেওয়া আছে। এগুলো তোমাদের দরকার নেই, কারণ তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দেবে, তো আমি জাস্ট আর কি লেখার জন্য লিখেছি। এগুলো তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। যারা ক্লাস 9-এ হয়তো পড়ছো, যারা ক্লাসটা দেখবে তাদের ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অতটা মনে রাখার দরকার নেই, জাস্ট তোমাদের আইডিয়া। তো দেখো ভর কত কম, 10⁻−31, মানে বুঝতে পারছো কতটা কম। এবং নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। এই নিউক্লিয়াসের চারপাশে ঘোরে কেমন ভাবে ঘোরে, একই কক্ষপথে ঘোরে নাকি আলাদা আলাদা কক্ষপথে ঘোরে, এটা আমরা পরে অবশ্যই এই ক্লাসের মধ্যে আলোচনা করব। এক তো আবিষ্কার করলেন যে পরমাণুর মধ্যে আছে ইলেকট্রন, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা ডাল্টন যে পরমাণু তত্ত্বটা দিয়েছিলেন সেটা পুরোপুরি সঠিক না। তারপরে কিন্তু আরেকটা কণা আবিষ্কৃত হলো, সেটার নাম হচ্ছে প্রোটন, যেটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত কণা। দেখো আধান হচ্ছে +1, মানে ধনাত্মক কণা। আর এখানে তোমার
যেটা সংজ্ঞা বা ডেফিনিশন দেখো লেখা আছে। এবার নিউক্লিয়াসে থাকে তো এখন বুঝতে পারবি না নিউক্লিয়াস কাকে বলে, আমি বলবো, চিন্তা নেই। তো প্রোটন হচ্ছে আরেকটা মানে কণা যেটা পরমাণুর মধ্যে থাকে। তো একটা পেলাম আমরা ইলেকট্রন। দেখো এখানে কিন্তু লিখতে খুব অসুবিধা হচ্ছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আর একটা হচ্ছে প্রোটন, আমরা ইংরেজিতে পি লিখছি। তো ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড, মানে হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা, আর প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ মানে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা। ঠিক আছে, আশা করছি ঠিক আছে। তো এখানেও দেখো ভর দেওয়া আছে, এটা হবে 10⁻⁻27। সো এখানে আর কি মাইনাসটা এখানে চলে গেছে, তো আমাদের ভর পড়ার দরকার নেই, অলরেডি বললাম। এটা কিন্তু ইলেকট্রনের তুলনায় কিন্তু একটু ভারী, এবং কত গুণ ভারী দেখো অলরেডি দিয়ে দেওয়া আছে যে 1836 গুণ কিন্তু ভারী। এবং অবস্থান হচ্ছে প্রোটন হচ্ছে পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে। আমরা পড়বো নিউক্লিয়াস কাকে বলে বা ইলেকট্রন কক্ষপথ কাকে বলে। তো আমরা এখনো অবধি দুটো কণা পেয়েছি। দেখুন ডাল্টন বলেছিলেন যে পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু হচ্ছে অবিভাজ্য, কিন্তু অলরেডি আমরা দুটো কণা পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি যে পরমাণু হচ্ছে বিভাজ্য, মানে পরমাণুকে ভাঙা যায়। এক হলো ইলেকট্রন, যেটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা, আর একটা হচ্ছে প্রোটন, যেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা। এবং দেখো কোনো কিছু যখন আধান থাকবে, যখন পজিটিভ হবে নেগেটিভ হবে, সেটাকে তাড়াতাড়ি ডিটেক্ট করা খুব ইজি। যেমন ধরো ম্যাগনেটের বা চুম্বকের যখন ধরো নর্থ পোল আছে, সাউথ পোল আছে, মানে কিছু একটা আছে বলে আমরা বুঝতে পারছি যে ওই পোলটা আছে। কিন্তু ধরো কোনো কণা বা কোনো কিছু আর কি চার্জ নেই, যেমন ধরো নিউট্রন, এর কিন্তু কোনো আধান নেই। তো এটাকে কিন্তু খুব সহজে আর কি মানে আবিষ্কার করা বা ডিটেক্ট করা কিন্তু কঠিন। তাজো নিউট্রন যেটা, যার কোনো চার্জ নেই, নিউট্রাল, মানে প্রোটনের মতো ধনাত্মক না বা ইলেকট্রনের মতো আর কি ঋণাত্মক না, এই নিউট্রনের কোনো চার্জ নেই, তাই এটা আবিষ্কার কিন্তু অনেক পরে হয়েছে, এবং বিজ্ঞানী হচ্ছে চ্যাডউইক এটাকে আবিষ্কার করেছিলেন। এবং পরবর্তীতে দেখা যায় যে এটা প্রোটনের সাথে নিউক্লিয়াসে থাকে, এবং তার ভর প্রোটনের ভরের সাথে সমান। এই ভর আর মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু এটুকু জানতে হবে তোমাদের যে ইলেকট্রন, আমি লিখছি, সেটা হচ্ছে নেগেটিভলি চার্জড কণা। প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড কণা। আর নিউট্রন এন লিখছি আমরা, যার কোনো চার্জ নেই, মানে চার্জ হচ্ছে তোমার জিরো ধরতে পারো এখানে। তো এখনো অব্দি আমরা তিনটে কণিকা পেয়েছি যেটা পরমাণুর মধ্যে থাকে, এবং আরো কিন্তু আছে, কিন্তু তোমাদের অত কিছু পড়ার দরকার নেই। এই তিনটে কণা পড়লে মোটামুটি তোমাদের পরমাণুর যে আকার বা পরমাণুর ভেতরে কি আছে একটা বেসিক আইডিয়া হয়ে যাবে, এবং আমাদের জাস্ট ওইটুকুই দরকার যাতে আমরা ক্লাস 10-এ গিয়ে বুঝতে পারি চ্যাপ্টার গুলো। দ্যাটস ইট। এরপরে আমরা পড়বো পরমাণুর গঠন। তো যখন যে থামসন যখন পরমাণুর মডেল দিয়েছিলেন, তখন কিন্তু নিউট্রন তখনো পর্যন্ত কিন্তু আবিষ্কৃত হয়নি, শুধুমাত্র ইলেকট্রন ছিল অ্যান্ড প্রোটন ছিল। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। ওনার কাছে শুধুমাত্র দুটো কণা ছিল, এবং সেটা ধারণা নিয়ে তিনি একটা আইডিয়া দিয়েছিলেন যে আমাদের পরমাণু হয়তো এরকম থাকতে পারে, মানে পরমাণুর গঠন সম্পর্কে একটা আইডিয়া দিয়েছিলেন। তো ধরো একটা ফুটবলের সারফেসটা তিনি বললেন যে ওটা হলো পজিটিভ চার্জ যুক্ত হচ্ছে সারফেস, তার মধ্যে আর কি বিন্দু 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 আকারে আর কি ইলেকট্রন আছে, সেটা সেটা চার্জ হচ্ছে নেগেটিভ। তো তুমি এটাকে তরমুজের মতো ধরতে পারো আর কি, সেটাকে ওয়াটারমেলন মডেলে বলা হয়। এই যে লাল লাল অংশটা দেখছো আর কি, তরমুজের মধ্যে যে লাল লাল অংশটা থাকে, এটা হচ্ছে পজিটিভলি চার্জড অ্যাকর্ডিং টু হিম। থমসনের কথা অনুযায়ী এটা হচ্ছে পজিটিভ চার্জ, লাল লালটা। আর যে বীজগুলো দেখছো ব্ল্যাক কালারের বা কালো রঙের যে দেখছো বীজগুলো, ওটা থমসন বললেন যে এগুলো হচ্ছে ইলেকট্রন। মানে তরমুজটা আর কি মডেল না, তরমুজের মতো আর কি পরমাণুর গঠন হতে পারে, সেটা তো আইডিয়া দিয়েছিলেন। তাহলে যে রেড পোর্শনটা দেখছো অ্যাকর্ডিং টু হিম, ওটা হচ্ছে পজিটিভ বা প্রোটন। আর যেটা ব্ল্যাক কালারে দেখছো, যে বীজগুলো দেখছো, ওটা হচ্ছে ওনার কথাই হচ্ছে ওটা হচ্ছে ইলেকট্রন বা নেগেটিভলি চার্জড আর কি পার্টিকেল। কিন্তু যেহেতু তখনও অব্দি আর কি নিউট্রন আবিষ্কৃত হয়নি, তো এই মডেলটা আমরা ঠিকঠাক আর কি মেনে নিতে পারি না। তো এর মডেলটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। এটা তোমরা গুগল করে দেখতে পারো, যে ক্রিসমাসে যে এক টাইপের পুডিং তৈরি করা হয়, বা তোমরা ফ্রুট কেক ধরতে পারো।
যে কেকের মাঝখানে যে ছোট ছোট আর কি কণা থাকে ফ্রুটস এর আর কি, তো ওই রকম হচ্ছে প্লাম পুডিং। ওই পুডিংটা দেখতে ওই রকম যে একটা কেকের মতো অংশ আর কি, তার মাঝখানে হচ্ছে এরকম পুডিং গুলো থাকে আর কি, প্লাম গুলো থাকে। তার মডেলটা হচ্ছে এরকম দেখতে, তাই থামসনের যে অ্যাটমিক মডেলটা দিয়েছিলেন সেটার নাম হচ্ছে প্লাম পুডিং মডেল। ঠিক আছে। নাও এবার পরবর্তীকালে কিন্তু নিউটন আবিষ্কৃত হলো, উনি তো এটা দিয়ে চলে গেলেন যে আর কি মডেলটা এরকম হতে পারে। কিন্তু রাদারফোর্ড তারপরে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। তো তিনি নিউক্লিয়াস আবিষ্কারের জন্য এই যে দেখছো আর কি, এই যে এটা হচ্ছে গোল্ড ফয়েল বা সোনার পাত, একদম পাতলা সোনার পাত। তো সেখান থেকে তিনি আলফা রশ্মি দিতে শুরু করলেন এবং তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, দেখো পরের স্লাইডে আমি দেখবে, লক্ষ্য করলেন যে আর কি, এটা একটু ঝাপসা হয়ে গেছে, এটা একটু ইয়ে করো, যে কিছু কিছু দেখো আলফা রশ্মি গুলো যাচ্ছে এবার, কিছু কিছু আলফা রশ্মি দেখো পুরোপুরি চলে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, দেখো এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, এই দিক থেকে এটা হচ্ছে সেই সোনার পাটটা, ধরো এটা চলে যাচ্ছে। কিন্তু কিছু কিছু দেখো ডিফ্লেক্ট করছে আর কি, এগুলো এগুলো চলে যাচ্ছে, এগুলো কিন্তু ডাইরেক্ট আর কি ভেদ করে যেতে পারছে না। এবং এইটা দেখো, এই যে এই লাইনটা কিন্তু পুরোপুরি পেছন দিকে ব্যাক করে যাচ্ছে, মানে যে দিক থেকে এসেছিল আবার সেই দিকে চলে যাচ্ছে। একইভাবে এগুলো তুমি এই লাইনগুলো দেখো, কোনো বাধা বিপত্তি সবকিছু নেই আর কি, ওরা ডাইরেক্ট আর কি ভেদ করে চলে আসছে, কিন্তু কিছু কিছু আর কি রিফ্লেক্ট করছে এগুলো। এবং এই পয়েন্টটা আর কি পুরোপুরি আর কি বিক্ষিপ্ত হয়ে আর কি চলে এসছে, যেখানে তার সোর্স আর কি আলফা পার্টিকেলে। তো সেখান থেকে তিনি আইডিয়া দিলেন যে এখানে নিশ্চয়ই কিছু একটা ভারী কিছু একটা জিনিস আছে। তাই সেটা আর কি, এই এটারও যা চার্জ, আলফা পার্টিকেলের যা চার্জ, তার জন্য একে অপরকে আর কি বিকর্ষণ করছে বা রিপালশন করছে আর কি। আলফার চার্জ হচ্ছে পজিটিভলি চার্জ আর কি এটা পার্টিকেল, এবং এখানে নিশ্চয় এটা চার্জ হচ্ছে পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ। তার জন্য তারা একে অপরকে রিপেল করছে বা বিকর্ষণ করছে। তার জন্য এই যে সার্টেন এরিয়া, এইটুকু জায়গায় দেখো তারা কিন্তু এই যে আলফা পার্টিকেলের যে রশ্মিটা আমরা পাঠাচ্ছি বা বিম অফ আলফা পার্টিকেলস যে রশ্মিটা আমরা পাঠাচ্ছি, এটা কিন্তু ভেদ করতে পারছে না, কারণ এই জায়গাটা হচ্ছে পজিটিভ চার্জ, এবং ওই যে আমরা রশ্মিগুলো পাঠাচ্ছি ওটাও কিন্তু পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ এন্ড পজিটিভ চার্জ মানে সেম চার্জ একে অপরকে আর কি রিপেল করছে বা বিকর্ষণ করছে। তার জন্য দেখো এই এই লাইনগুলো আর কি বিক্ষিপ্ত হয়ে চলে গেছে, কিন্তু এগুলো ডাইরেক্ট চলে যাচ্ছে, কারণ এখানে কোনো বাধা নেই, কারণ এখানে কোনো পজিটিভ চার্জ বা আর কি ওই ধনাত্মক চার্জ যুক্ত কোনো কণা নেই। তো সেখান থেকে তিনি আইডিয়া দিলেন নিউক্লিয়াসে, এবং তিনি প্রথম নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। এবং ওখান থেকে তুমি দেখতেই পাবে যে এটা যদি অ্যাটম হয়, তো দেখো এই পুরো পোর্শনটা এগুলো কিন্তু পুরো ফাঁকা। এই জায়গাটা শুধুমাত্র খুবই একটা ছোট্ট জায়গা, খুবই একটা ডেন্স একদম ঘন জায়গা, এই জায়গাটাই হচ্ছে আমাদের পজিটিভ আধান আছে। এবং দেখো তিনি বলেছেন অ্যাটমের বেশি অংশ ফাঁকা, কেন্দ্র ছোট ঘন এবং ধনাত্মক। ধনাত্মক কেন? কারণ ওই যে আমরা ধনাত্মক রশ্মিটা পাঠাচ্ছিলাম একে অপরকে রিপেল করছে, সেখান থেকে বুঝতে পারছি যে একটা নিউক্লিয়াস যেটা আমরা বলছি ওটা হচ্ছে ধনাত্মক আধান যুক্ত একটা ঘন অংশ। একদম এটা যদি অ্যাটম হয় তাহলে এটা হচ্ছে তার নিউক্লিয়াস, একদম মিডলটা, এবং ইলেকট্রন তার চারপাশে ঘোরে, এটা তিনি বললেন। এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল। এবং তিনি বললেন যে ইলেকট্রন চারপাশে ঘোরে মানে এর পাশে ইলেকট্রন গুলো আর কি ঘুরছে আর কি। তা তোমরা বলো, কি কি ইলেকট্রন আছে ঘুরছে, কিন্তু ঘুরতে 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 তো একদিন তার শক্তি ফুরিয়ে যাবে, এবং ইলেকট্রন গুলো আর কি শক্তি ফুরিয়ে গেলে তারা ধড়াম করে এসে আর কি নিউক্লিয়াসের উপর পড়বে। মানে এই যে আমরা পরমাণুটা দেখছি তার কোনো স্টেবিলিটি নেই, তার তো কোনো স্থায়িত্ব নেই, কারণ ইলেকট্রন গুলো তো একটা সময় দেখো আমরা যে হাঁটাচলা করছি, কারণ আমরা খাওয়া দাওয়া করছি, আমরা এনার্জি ভেতরে নিচ্ছি, সেই এনার্জিটাকে আমরা হাঁটা চলাই, খেলাধুলো করাই আর কি, মানে ঘুমাতে তো এনার্জি লাগে না, যাই হোক আর কি। এই যে হাঁটাচলা করছি, কাজ করছি, পড়াশোনা করছি আর কি, যাই করছি আমরা ব্রেনের কাজ করছি আর কি, অঙ্ক করছি, যা করছি, তো আমরা খাচ্ছি টাচ্ছি এনার্জি নিচ্ছি, তার জন্য কিন্তু ওটা আমরা এনার্জিটা ব্যবহার করতে পারছি। কিন্তু ইলেকট্রন তো বাইরে থেকে কোনো এনার্জি পাচ্ছে না। তো ও যে ঘুরছে ঘুরছে একটা সময় তো তার এনার্জি ফুরিয়ে যাবে, এবং সে তখন ধড়াম করে সে কিন্তু
এই নিউক্লিয়াসের উপর পড়বে। মানে রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিলেন সেখান থেকে কিন্তু আমরা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছি না। ওনার কথা অনুযায়ী যে ইলেকট্রন চারপাশে ঘুরছে, আমরা জানি ঘুরছে ঠিক আছে। এবং এরপরে যে যখন তার আর কি শক্তি শেষ হয়ে যাবে তখন কিন্তু ওই পরমাণুটা স্টেবল হবে না। কিন্তু দেখো সেরকম কি হয় আমাদের আশেপাশে? সেরকম তো দেখি না যে পরমাণু আরকি সবকিছু তো ঠিকঠাক রয়েছে। ধরো আরকি কাঠের জানালা, এর মধ্যেও কিন্তু ইয়ে আছে পরমাণু আছে। তো নিশ্চয়ই তোমরা দেখছো না যে একটা সময় পর আরকি জানালা ভেঙে পড়ে গেল। ভেঙে পড়ে যায় আরকি আলাদা কারণে। কিন্তু ওইসব ইলেকট্রন ফিলেকট্রনের কারণে কিন্তু জানালা-টানালা ভেঙে পড়বে না। তো রাদারফোর্ড তো মডেল দিয়েছিলেন এবং মডেলটা সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু তিনি পরমাণুর যে স্থায়িত্ব ওটা তিনি ব্যাখ্যা করতে পারছিলেন না। তো তারপরে এলেন আর কি নিলস বোর, যেখান থেকে তিনি আমরা আর কি যে মডেলটা পাই সেটা এই মডেলটাই আমরা আর কি ব্যবহার করব অ্যাকচুয়ালি ক্লাস 10 এ পড়াশোনা করতে গেলে বা যা কিছু পর্যায় সারণী সবকিছু কিন্তু এই মডেলটা নিয়ে আমরা কিন্তু করব। মাঝখানে আরো একটা মডেল এসেছিল কিন্তু ওটা তোমাদের পড়তে হবে না। ক্লাস 11 এ গেলে হয়তো ওটা তখন পড়তে পারো। তো তার মডেলটা অনেকটা দেখো কিন্তু আমাদের সোলার সিস্টেমের মতো বা আমাদের সোলার সিস্টেমে কি আছে যে মাঝখানে আছে সূর্য, সান আছে মাঝখানে বা সূর্য বলতে পারো। তার চারপাশে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, শনি সবকিছু কিন্তু ঘুরছে। তো ওনার হচ্ছে মডেলটা কিন্তু একদম একই রকম। আর তিনি বললেন যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট শক্তির স্তরে কিন্তু ঘোরে। মানে র্যান্ডম তারা ঘুরে না যে যে কোনো একটা কক্ষপথে ঘুরতে শুরু করলো না। দেখো এখানে যেমন দেখো যে পৃথিবীর যে কক্ষপথ, পৃথিবী কিন্তু নিজের কক্ষপথে ঘুরে, সে কখনো জাম্প করে অন্য কক্ষপথে আর কি গিয়ে আর কি একটা অপরের সাথে যুদ্ধ করতে শুরু করেন। তো একইভাবে তিনি বললেন যে প্রত্যেকটা ইলেকট্রন, প্রত্যেকটা না আরকি ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘোরে এবং সেই শক্তি স্তরগুলোর নাম দিয়েছিলেন তিনি কে, এল, এম, এন আরকি সেল বা এটাকে অরবিটও বলতে পারো তোমরা, অরবিটালও বলতে পারো। এই কক্ষপথগুলোর নাম, আর কিছুই না। এবং ইলেকট্রন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো কেউ কিন্তু একে অপরের কক্ষপথে কিন্তু জাম্প করে না। এখানে কিন্তু ডিফারেন্স। কিন্তু এখানে বোরের অ্যাটমিক মডেল অনুসারে কিন্তু ইলেকট্রন কিন্তু এক স্তর থেকে আরেকটা স্তরে আরকি যাতায়াত করতে পারে। যাতায়াত করলে ধরো কোনো একটা শক্তির স্তর থেকে আরেকটা হাই লেভেলের স্তরে যেতে হবে তখন তাকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে। যখন হাই লেভেল থেকে লো লেভেলে আসবে তখন সে কিন্তু এনার্জি আরকি বের করে দেবে আরকি। মডেলটা দেখি। তো এখানে হচ্ছে ধরো মডেল। এখানে আমরা সোডিয়ামের মডেল নিয়েছি আরকি, অ্যাটমিক স্ট্রাকচার নিয়েছি। তো এখানে কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। তোমাকে জানতে হবে যে সোডিয়ামের টোটাল কতগুলো ইলেকট্রন আছে। তো আমরা জানি যে ইলেকট্রন আছে 11 গুলো ইলেকট্রন আছে। এবং দেখো সোডিয়ামের এখানে ৩ টে আরকি কক্ষপথ বা তোমরা সেল দেখতে পাচ্ছ। তো ফার্স্ট এ যেটা বোর বলেছিলেন যে ফার্স্ট কক্ষপথটাকে আমরা বলবো কে, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম। তাহলে আমরা ৩ টে কক্ষপথ দেখতে পাচ্ছি ১১ টা ইলেকট্রনের জন্য। ফার্স্ট কক্ষপথ হচ্ছে কে, সেকেন্ড টা হচ্ছে এল অ্যান্ড লাস্ট হচ্ছে এম। তো ফার্স্ট কক্ষপথে আমরা দেখছি দুটো ইলেকট্রন আছে ১, ২ এবং সেকেন্ড কক্ষপথে এল কক্ষপথে তোমরা দেখবে টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ৮ এবং লাস্ট কক্ষপথে যেটা এম কক্ষপথে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে ১। তাহলে তোমরা দেখছো যে টোটাল ইলেকট্রন হচ্ছে ১১। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো সেটা আমরা কি করে জানবো যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে? সেটাকে হচ্ছে ইলেকট্রনের বিন্যাস একটা ফর্মুলা আছে 2n²। n হচ্ছে আর কি সেল নাম্বার। মানে এখানে আমরা ধরছি কে, ধরো আমরা কে ধরছি তো কে এর ক্ষেত্রে n এর ভ্যালু কি? তো n এর ভ্যালু এখানে হতে পারে ১, ২, ৩, ৪, ৫, ৬ অনেকগুলো হতে পারে। তো সবগুলো আমরা আলোচনা করব না। দেখো ৩-৪ টে করতে হবে। কে, কে তে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 1 মানে হচ্ছে ফার্স্ট সেলকে বলছি বা প্রথম কক্ষপথকে আমরা বলছি। তো n এর ভ্যালু হচ্ছে এখানে 1। এবার এল এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে ২ মানে আমরা দ্বিতীয় কক্ষপথ বোঝাচ্ছি এটার মান। এটা হচ্ছে n এর ভ্যালু n ১, এল এর ভ্যালু হচ্ছে এখানে ২ এবং m এর ক্ষেত্রে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে ৩। কারণ এটা তৃতীয় কক্ষপথকে আমরা বোঝাচ্ছি, কিছুই না।
এবং ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে এক একটা কক্ষপথে সেই ফর্মুলাটা হচ্ছে 2n²। তো দেখো k এর ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, তো k এর ক্ষেত্রে আমরা বললাম যে n এর ভ্যালু হচ্ছে 1। তো তোমরা এই ফর্মুলাতে বসিয়ে দাও 2n²। তাহলে 2n² মানে 1 বসিয়ে দাও, 1 এর স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 2। মানে সবথেকে বেশি ইলেকট্রন ফার্স্ট কক্ষপথে থাকতে পারে দুটো। তারপরে দেখো আলোচনা করি আমরা L। L এর ক্ষেত্রে আমি কি বললাম যে n এর ভ্যালু, যেটা দ্বিতীয় কক্ষপথ, k হচ্ছে প্রথম কক্ষপথ আর L হচ্ছে সেকেন্ড সেল বা দ্বিতীয় কক্ষপথ, সেখানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 2। তা আবার এই ফর্মুলাটা বসিয়ে দাও 2n²। দেখো 2 ইন্টু এখানে 2 স্কোয়ার বসাতে হবে। তো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 ইন্টু 4 মানে 8। মানে সেকেন্ড সেল বা এল সেলে হচ্ছে ম্যাক্সিমাম মানে সর্বাধিক যতগুলো ইলেকট্রন থাকতে পারে তার ভ্যালু হচ্ছে 8। এবার তোমরা একইভাবে এম এর ক্ষেত্রে করতে পারো। এম এর ক্ষেত্রে জানি যে আমরা এন এর ভ্যালু হচ্ছে 3। এবার তোমরা ফর্মুলায় বসাও 2n²। 2 ইন্টু n² হচ্ছে 3 এর স্কোয়ার। 3 দুগুণে 6 আর কে না সরি 3 তিরিখে 9, 9 দুগুণে 18, মানে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18। মানে এম সেলে হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন মানে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 18 খানা। তো দেখো তার জন্য তোমরা দেখেছো যে এই যে 11টা ইলেকট্রন, তো 11টা ইলেকট্রন আমরা কিভাবে থাকবে এক একটা সেলে। তো আমরা আগে দেখলাম যে কে সেলের মধ্যে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে হচ্ছে তোমার, দেখো দুটো ইলেকট্রন থাকতে পারে। এল এর ক্ষেত্রে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 2 এবং সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 8 খানা। তো তোমরা দেখতে পাচ্ছ যে 8 খানা ইলেকট্রন আছে আর কি এল এ। 1 2 3 4 5 6 7 8 এবং আমার 10টা হয়ে গেল, আমাদের হাতে আছে আর 11টা ইলেকট্রন। তো লাস্ট কক্ষপথ হচ্ছে এম, তাই হচ্ছে একটা আমরা বসিয়ে দিলাম। এবং তোমাদেরকে মনে রাখতে হবে যে কিন্তু প্রথম কক্ষপথ ভর্তি হবে তবেই কিন্তু ইলেকট্রন যদি এক্সট্রা থাকে তখন কিন্তু আমরা দ্বিতীয় কক্ষপথে রাখবো। দ্বিতীয় কক্ষপথ পুরোপুরি মানে 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে, তারপর যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন আমরা সেটাকে তৃতীয় কক্ষপথে পাঠাবো। এভাবে আমাদেরকে কিন্তু ইলেকট্রন ফিল আপ করতে হবে। চলো আরো কয়েকটা এক্সাম্পল আমি দিয়ে দিই যে কিভাবে ইলেকট্রন আর কি বিন্যাস হবে এক একটা অ্যাটমের ক্ষেত্রে এক এক রকম। সো ধরো আমরা ধরছি এবার হাইড্রোজেনের ক্ষেত্রে। তো আমাদের দেখতে হবে যে হাইড্রোজেনের ইলেকট্রন কতগুলো আছে। তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। তো একটা আছে মানে একটাই প্রথম কক্ষপথে থাকবে। এটা যদি নিউক্লিয়াস হয় হাইড্রোজেনের, এটা নিউক্লিয়াস। এবার আমি ফার্স্ট কক্ষপথ আঁকছি এটা, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে। তো একটা ইলেকট্রন আছে আর এই সেলটার নাম হচ্ছে আর কি কে। শুধুমাত্র কে সেলে একটা ইলেকট্রন আছে। নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে ইন কে সেল হাইড্রোজেন ইজ 1। না এবার তোমরা কার্বনে ধরতে পারো, দেখা যায় কার্বনের কতগুলো ইলেকট্রন আছে এবং সেটা কিভাবে কোন সেলে কটা আছে। তো কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। তাহলে তোমাকে দেখতে হবে যে আমরা জানি যে কে এল এম, কে সেলে দুটো পরিপূর্ণ হবে, তারপরে এক্সট্রা ইলেকট্রন আছে, হ্যাঁ এক্সট্রা ইলেকট্রন আছে, আমাদের 6টা ইলেকট্রন প্রথম সেলে। আমরা এটা হচ্ছে কার্বনের জন্য আঁকছি আমরা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ। দেখো দুটো ইলেকট্রন আর কি আমরা দিয়ে দিলাম প্রথম কক্ষপথে, তারপরে কিন্তু আমরা 4টে ইলেকট্রন আছে। আর এখানে যদি যে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন এখানে থাকতে পারে, তো আমরা 4টে ইলেকট্রন এল সেলে বসিয়ে দিলাম। তারপরে তোমরা পরবর্তী সেল তোমরা আঁকতে পারো বা অরবিট বা কক্ষপথ আঁকতে পারো, সেখানে তোমরা 4টে ইলেকট্রন বসিয়ে দিলে। আশা করছি বুঝতে পেরেছো। আর একটা আমি উদাহরণ দিয়ে দিই, ধরো আর কি অক্সিজেন। তো এগুলো আমরা যে জানতে হবে যে কোন অ্যাটমের কতগুলো ইলেকট্রন, সেটা তোমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, চিন্তা নেই। আমি যেহেতু পড়াবো আর কি, তার এরপরে ক্লাস হবে তোমাদের পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। সেখানে আরো আমি ডিটেলস আলোচনা করবো যে ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলে, ভ্যালেন্স কক্ষপথ কাকে বলে, সবকিছু। তো অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা। তো দেখো
কে সেলে ২ টো ইলেকট্রন দিতে হবে। তুমি কিন্তু ১ টা দিতে পারবে না। আমি বলেছি যে ছোট থেকে বড় মানে একদম ভেতরের সেলটা পরিপূর্ণ হবে নাম্বার অফ ইলেকট্রন দিয়ে। তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন আমরা পরবর্তী কক্ষপথে সেটাকে আমরা বসাবো। তো দেখো আমরা আরকি ইলেকট্রনিক কনফিগারেশন আঁকছি বা কটা ইলেকট্রন আছে। তো ফার্স্ট হচ্ছে কে সেলের ক্ষেত্রে ২ টো ইলেকট্রন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ৬ টা। তো আমরা কি ৪, ৪ এইভাবে বসাবো? না। আমরা ৪, ৪ এইভাবে বসাবো না। এটা পুরোপুরি ভুল। আমরা জানি যে এল কক্ষপথে আরকি মেক্সিমাম ইলেকট্রন কিন্তু ৮ খানা থাকতে পারে। তো ১ম কক্ষপথে আমি ২ খানা দিলাম। তারপরে এক্সট্রা ইলেকট্রন আমাদের কটা আছে? ৬ টা। তো পরবর্তী কক্ষপথে আমরা ৬ টা বসিয়ে দিলাম। এবার যদি আমরা ছবিটা আঁকতে যাই তো কিরকম হবে? যেটা হচ্ছে নিউক্লিয়াস। তার ফার্স্ট কক্ষপথ হচ্ছে কে। আমরা ২ টো ইলেকট্রন এখানে দিয়ে দিলাম। তারপরে এক্সট্রা আছে আমার ৮ টা ইলেকট্রনের মধ্যে এক্সট্রা আছে আমার ৬ টা ইলেকট্রন। তো আমরা আরেকটা কক্ষপথ আঁকলাম এবার। সেটা হচ্ছে কক্ষপথ এল। এবং এখানে আমরা আরো যে বাকি ৬ টা ইলেকট্রন আছে সেটা আমরা বসিয়ে দিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬। এরকম করে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন বা তোমরা আঁকতে পারো। এটা কিন্তু শিখতে হবে। কারণ এটা না শিখলে কিন্তু পর্যায় সারণীতে বুঝতে তোমাদের খুব অসুবিধা হবে আরকি। এই যে ইলেকট্রন গুলো কিভাবে আছে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাই আমি এতগুলো উদাহরণ দিয়ে দেখে দিলাম। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের কনফিউশন বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো এটা আমি ছবি এঁকে নিয়ে এসেছি। এটা আমি এনসিইআরটি থেকে নিয়ে এসেছি ছবিটা তুলে। তো এটা হচ্ছে নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস গুলো হচ্ছে ঘন এবং ভারী একটা ছোট্ট একটা এরিয়া। এটা হচ্ছে নিউক্লিয়াস। যে ব্ল্যাক ব্ল্যাক কালারের অংশটা দেখছো এটা হচ্ছে নিউক্লিয়াস। প্রথম কক্ষপথ হচ্ছে কে, যেখানে আমরা বললাম এন এর ভ্যালু হচ্ছে 1। তারপরে বা সেকেন্ড কক্ষপথকে বলি আমরা এল, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 2। থার্ড কক্ষপথ হচ্ছে 3 এম সেল, সেটাকে এন এর ভ্যালু হচ্ছে 3। এবং ফোর্থ কক্ষপথ হচ্ছে এন সেল, যেটাকে এন এর ভ্যালু হচ্ছে 4। তো তোমাদের জাস্ট আর কি এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে 2n স্কোয়ার মানে এক একটা কক্ষপথে ম্যাক্সিমাম সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে এই ফর্মুলা বসিয়ে কিন্তু তোমরা সহজেই করতে পারবে। এবং এই যে কে সেল, এল, এম, এন অরবিটাল বা সেল বলছে এগুলোকে কিন্তু এনার্জি লেভেল বলে অ্যাটম। এবং বোর বললেন যে ইলেকট্রন গুলো এই নির্দিষ্ট কক্ষপথেই কিন্তু ঘুরছে এবং যারা যখন কক্ষপথে ঘুরছে তখন কিন্তু তারা কোনো ইলেকট্রন মানে সরি কোনো এনার্জি বা শক্তি কিছু তারা গেইন করে না বা কিছু আর কি লুজও করে না। স্যার রাদারফোর্ড যেটা ব্যাখ্যা করতে পারছিলেন না যে একটা সময় আর কি ইলেকট্রন র‍্যান্ডম কক্ষপথে ঘুরছে, ঘুরতে, ঘুরতে একটা সময় তো এনার্জি ফুরিয়ে যাবে। তখন কিন্তু পরমাণুটা স্টেবল হবে না। কিন্তু নিলস বোর যে আইডিয়াটা দিলেন আরকি পরমাণুর যে স্ট্রাকচার এর আইডিয়াটা দিলেন সেখানে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। তাই এটা কিন্তু পরমাণুর আরকি স্থায়িত্ব থাকবে না বা পরমাণু স্থায়ী হবে না এটা কিন্তু বলা যায় না। কারণ তিনি বললেন যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথেই কিন্তু ঘুরছে এবং যখন ইলেকট্রন গুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে তখন তারা কিন্তু কোনো রকমের শক্তি আর কি অর্জন বা বর্জন কিছুই করছে না। তাহলে চলো পুরোপুরি কি বুঝলাম তাহলে আমরা। হুম, এবার তাহলে নিউক্লিয়াসটা কি চলো আমরা বুঝে নিই। এই যে এন এ লেখা আছে এটা এন এ হচ্ছে সোডিয়ামের আর কি নাম। তো তোমরা ভাবতে পারো যে এন এ কেন সোডিয়াম, সোডিয়াম মানে তো এস হতে পারে না। এটা কিন্তু ল্যাটিন শব্দ আর কি এসছে সেখানে আর কি শর্ট ফর্ম হচ্ছে এন। যাই হোক তো এটা হচ্ছে আর কি নিউক্লিয়াস। এই যে ব্লু ব্লু পোর্শনটা দেখছো এটা নিউক্লিয়াসের মধ্যে থাকছে। আমরা জানি যে ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভলি চার্জ মানে হচ্ছে ঋণাত্মক মাইনাস মাইনাস সব। কিন্তু এই যে নিউক্লিয়াস এর মধ্যে কিন্তু প্রোটন আছে। পি হচ্ছে প্রোটন আর এন হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর নিউট্রন তো আমি নিউট্রাল বললাম কোনো চার্জ নেই। নিউক্লিয়াসটার মধ্যে শুধুমাত্র প্রোটন আর ইলেকট্রন আছে। তো আরেকবার ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিই। এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে আমাদের থাকবে প্রোটন থাকবে পজিটিভ চার্জ কণা আর তার সাথে থাকবে নিউট্রন এবং তারা খুব একদম একদম খুব আঁটঘাট বেঁধে আছে আর কি ছোট প্রোটন।
তার বাইরে ইলেকট্রন গুলো আর কি কক্ষপথ আছে, নির্দিষ্ট কক্ষপথ যে বোরের কথা অনুযায়ী যে কক্ষপথে ইলেকট্রন গুলো কিন্তু আর কি এই নিউক্লিয়াসকে আর কি উদ্দেশ্য করে ঘুরছে। যেমন আমাদের সৌরজগতে যদি আমরা দেখি যে সূর্য আছে মিডিলে, তার বাইরে আর কি মঙ্গল, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন সবগুলো যখন পাখা আছে, একই ভাবে তোমরা বুঝতে পারো, ভাবতে পারো যে এরকম ভাবে আর কি মাঝখানে আছে প্রোটন আর আর কি নিউট্রন, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি একসাথে। আর তার বাইরে হচ্ছে নেগেটিভ চার্জ আর কি ইলেকট্রন, ইলেকট্রন গুলো তার বাইরে থাকে। এবং কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে তোমরা আশা করি বুঝতে পেরেছো। 2n² ফর্মুলাতে দেখতে হবে যে ফার্স্ট কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে। আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। পরবর্তী কক্ষপথে কতগুলো থাকতে পারে? 8 খানা। তার পরবর্তীতে মানে 3 নম্বর কক্ষপথে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 18 খানা। আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার দেখো কিছু কিছু কথা আমরা বলে নিই এখানে। হুম, এই অ্যাটমিক সংখ্যা, ভর সংখ্যা কাকে বলে? তো অ্যাটমিক সংখ্যা কিছুই না, এটাকে আমরা জেড দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। এবং আরেকটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তার একটা আমি ফাঁকা স্লাইড নিই, সেখানে আলোচনা করবো। হুম, যে আমরা জানি যে আর কি যে পরমাণুর মধ্যে পজিটিভ কণা আছে, প্রোটন আছে যার ভ্যালু হচ্ছে পজিটিভ, ইলেকট্রন আছে যার ভ্যালু হচ্ছে নেগেটিভ, নিউট্রন নিউট্রন আছে যার ভ্যালু সরি যার চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক, আর নিউট্রনের কোনো চার্জ নেই। তো তোমরা ভাবতেই পারো যে পরমাণুতে যদি চার্জ যুক্ত আধান আছে বা পজিটিভ আর নেগেটিভ চার্জ যুক্ত যে আধানগুলো আছে, তাহলে যখন আমরা হাত দিই কোনো কিছুতে আমাদেরকে এখানে শক মারে না। যেমন তোমরা কারেন্টের আর কি যে কোনো প্লাগে আর কি হাত ভিজে অবস্থায় হাত দিলে তোমাদেরকে শক মারবে একটা, সেখানে আমরা ইলেকট্রন ফ্লো হয় তার জন্য শকটা মারে। তোমরা নিশ্চয়ই মনে প্রশ্ন আছে যে তাহলে যে এই যে কণাগুলো আছে এক একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে যে আমরা যা কোনো কিছুতে হাত দিই তাহলে আমরা চার্জ কেন অনুভব করি না? এই কেন করি না? চলো দেখে নিই কেন করি না। এটা হচ্ছে যে কোনো আর কি এই যে আমরা দেখছি, যখন আমরা দেখছি যে কোনো আমরা চার্জ অনুভব করি না, তখন আমরা বলতেই পারি যে প্রত্যেকটা পরমাণু আমাদের আশপাশ যেগুলোতে আমরা চার্জ অনুভব করি না, সেগুলো কিন্তু টোটাল চার্জ বা ওভারঅল চার্জ কিন্তু জিরো বা নিউট্রাল তারা। সেখানে বলতে পারছি, তাহলে আমরা কনক্লুড করতে পারি যে বলতে পারি যে যে কোনো পরমাণুতে আর কি যেখানে আমার চার্জ নেই, নিউট্রাল পরমাণুতে মানে চার্জবিহীন পরমাণুতে যতগুলো প্রোটন আছে ততগুলোই ইলেকট্রন আছে, মানে যতগুলোই প্লাস চার্জ আছে ততগুলোই মানে মাইনাস বা নেগেটিভ চার্জ আছে। তা প্লাস আর মাইনাস একে অপরকে আর কি ক্যান্সেল করে দেয়, মানে ওভারঅল চার্জটা হচ্ছে জিরো হয়ে যায়। তো তার জন্য আমরা চার্জ অনুভব করি না। বুঝতে পেরেছো? যে যে কোনো আমাদের আশপাশে পরমাণুতে যে নিউক্লিয়াস যে আমরা দেখছি, নিউক্লিয়াসে ধরো আমরা ধরছি যে নিউট্রন যা সংখ্যায় থাকতে পারে সেটা যায় আসে না, কারণ নিউট্রনের কোনো চার্জ নেই। ধরো 6 খানা প্রোটন আছে আর নিউক্লিয়াসের মধ্যে আছে 6টা আর কি পজিটিভলি চার্জড আর কি কণা আছে, তাহলে বাইরেও কিন্তু আমার 6টা ইলেকট্রনই থাকতে হবে। ফার্স্ট কক্ষপথে 2টো আর পরবর্তী কক্ষপথে হচ্ছে 4 খানা। দেখো এগুলো বাইরের কক্ষপথে হচ্ছে 4টে ইলেকট্রন, 4টে ইলেকট্রন হচ্ছে বাইরের কক্ষপথে, আর ভেতরে আছে তোমার 4টে, সরি নট 4টে, 4টে তো এই এটাতে এটাতে 2টো আর এটাতে আছে 4টে, আর 2টো প্লাস 4টে। সেখানে আমরা দেখি যে টোটাল 6টা নেগেটিভ চার্জ কণা আছে বা ইলেকট্রন আছে, এবং ভেতরে আছে 6টা পজিটিভ চার্জ আছে প্রোটন। যে 6টা নেগেটিভ চার্জ 6টা পজিটিভ চার্জকে ক্যান্সেল করে দিচ্ছে, তা এই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে ক্যান্সেল করে দিচ্ছে, তাই ওভারঅল হচ্ছে চার্জটা আমরা জিরো পাচ্ছি, তাই আমরা কোনো রকম চার্জ কিন্তু অনুভব করছি না। বা নিউট্রন তোমার যাই থাকতে পারে, 6টা থাকতে পারে, 12টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 2টো থাকতে পারে, কোনো যায় আসে না, কারণ নিউট্রনের কোনো কিন্তু চার্জ নেই। তা নিউট্রন বেশি থাকলেও বা কি কম থাকলেও কি কোনো কিছু আর কি পরমাণু কিন্তু যায় আসে না, তোমার চার্জের ক্ষেত্রে যায় আসে না আর কি।
তো আমরা যেটা আলোচনা করছিলাম যে অ্যাটমিক সংখ্যা বা ভর সংখ্যা, যে অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক সংখ্যাকে আমরা জেড দিয়ে বলতে পারি। তাহলে এখানে বলতে পারি জেড মানে প্রোটন সংখ্যা, জেড মানে অবশ্যই আবার ইলেকট্রন সংখ্যা। এই বোর্ডটা ঠিকভাবে লেখা হচ্ছে না, আশা করছি তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে নাম্বার অফ ইলেকট্রনস বা ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে জেড। তো ইন জেনারেল আমরা যখন তোমাদের পরীক্ষায় যদি জেড দেয় তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রোটন সংখ্যাই বলেছে। হুম। এরপরে মাস নাম্বার কাকে বলে? এই যে নিউক্লিয়াসে যা যা আছে সেটাই হচ্ছে মাস নাম্বার। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে, এটাকে অ্যাকচুয়ালি নিউক্লিয়ন বলে। একসাথে প্রোটন আর নিউট্রনকে একসাথে নিউক্লিয়ন বলে। সেটা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার মানে প্রোটন আর ইলেকট্রন। ধরো তোমার মাস নাম্বার দিয়ে দিয়েছে আর তোমাকে আর কি মাস নাম্বার ধরো দিয়ে দিয়েছে এ, ধরো তোমাদেরকে দিয়েছে 12, আর প্রোটন সংখ্যা দিয়ে দিয়েছে বা ইলেকট্রন সংখ্যা বা এ দিয়ে দিয়েছে ধরো আর কি 6। তাহলে তোমরা কি বের করতে পারবে যে ওই পরমাণুতে কতগুলো নিউট্রন আছে? দেখো এ মানে কি বলেছে, নাম্বার এ হচ্ছে মাস নাম্বার, মানে হচ্ছে ভর সংখ্যা। ভর মধ্যে এর মধ্যে 12টার মধ্যে প্রোটনও আছে, তার মধ্যে নিউট্রনও আছে। আর জেড এর ভ্যালু দিয়ে দিয়েছে হচ্ছে 6। জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। তো এখানে পি আমরা জেনে নিচ্ছি, তাহলে পি 6। তাহলে 12টার মধ্যে 6টা যদি প্রোটন থাকে তাহলে অবশ্যই আমরা এটা বিয়োগ করতে পারবো, নিউট্রনের ভ্যালু বার করতে পারবো যে 12 থেকে যদি আমরা 6 বিয়োগ করে দিই তাহলে 6টা। মানে এই যে একটা প্রবলেম দিয়েছিল, অঙ্ক দিয়েছিল, এর মধ্যে আর কি এই পরমাণুতে 6টা নিউট্রন আছে, 6টা প্রোটন আছে এবং 6টা ইলেকট্রন আছে। বুঝতে পেরেছো? ও অলরেডি দেখো উদাহরণ দিয়ে দিয়েছে কার্বনের ক্ষেত্রে যে জেড এর ভ্যালু 6 আর এ এর ভ্যালু, এ মানে হচ্ছে মাস নাম্বার, মানে হচ্ছে মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন নাম্বার, প্রোটন এবং নিউট্রনের নাম্বার। জেড মানে হচ্ছে প্রোটন নাম্বার বা তোমরা এটাকে ইলেকট্রন নাম্বারও ধরে নিতে পারো, কারণ আমি বললাম যে নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে সবসময় সেম হয় যদি সেই অ্যাটমটা যদি আর কি চার্জ কোনো না থাকে তখন। তো সোডিয়ামের ক্ষেত্রে তোমরা দেখো জেড দিয়ে দিয়েছে 11 আর এ মানে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন আর নিউট্রনের ভ্যালু দিয়ে দিয়েছে আমার 23। তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি এন এর ভ্যালু বার করে নিতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। তোমরা ভর সংখ্যা থেকে যদি আমরা অ্যাটমিক নাম্বার বা জেড বিয়োগ করে দিই সেখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছো যে সোডিয়ামের মধ্যে আমার প্রোটন সংখ্যা হচ্ছে বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তার মাস নাম্বার বা প্রোটন আর ইলেকট্রন আর এই প্রোটন আর নিউট্রনের টোটাল ভ্যালু হচ্ছে 23, তাহলে নিউটনের সংখ্যা হচ্ছে 12। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা এই যে প্রোটন নিউট্রন সবাই তো জেনে নিলে, কিন্তু তোমরা লিখবে কি করে? ধরো একটা আর কি একটা যে কোনো অ্যাটম দিয়ে দিয়েছে, ধরে নিই আমি এক্স, এক্স একটা অ্যাটম দিয়ে দিয়েছে ধরো, তার মধ্যে এ বলেছে তোমার, এ তোমার বলেছে ধরো 12, আর জেড তোমার বলে দিয়ে দিয়েছে হচ্ছে 6। তো সেটা আমরা লিখবো কি করে? তো এক্স ধরো সেটা মৌলর আর কি এইভাবে লিখবে যে এইখানে আমরা লিখবো জেড এর ভ্যালু জেড, আর এখানে লিখবো এর ভ্যালু। কোনো কোনো বই তোমার এরকমও দেওয়া থাকে, দুটোই ঠিক, যে এখানে আমরা জেড এর ভ্যালুটা নিচে আর কি বাম দিকের নিচে আমরা জেড এর ভ্যালু লিখবো, আর এখানে ডান দিকে উপরে আর কি বা বাম দিকে উপরে আমরা এ এর ভ্যালু লিখবো। তো আমরা এক্স যে কোনো একটা মৌল ধরো এখানে লিখতে পারি জেড এর ভ্যালু 6, 12। এরকম ভাবে দেওয়া থাকলেও তোমরা লিখতে পারবে যে এইখান থেকে এরকম করে যদি দেওয়া থাকে তাহলে তোমরা আইডিয়া করতে পারবে যে এখানে 6টা প্রোটন আছে এবং তার ভর সংখ্যা হচ্ছে 12, মানে প্রোটন আর ইলেকট্রনের যোগফল হচ্ছে 12, এবং এখানে 6টা ইলেকট্রন বা 6টা প্রোটন আছে, একইভাবে এরকম ভাবে থাকতে পারে। তো এক্সট্রা এখানে কিছু না, এক্সট্রা এখানে কার্বন। তোমরা এইভাবে লিখতে পারো যে কার্বন, কার্বনের হচ্ছে জেড এর ভ্যালু হচ্ছে 6 আর এটা হচ্ছে 12। ঠিক আছে, মানে কার্বনের আর কি 6টা প্রোটন আছে আর টোটাল প্রোটন আর নিউট্রনের সংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম?
যে একটা পরমাণু কি কি দ্বারা গঠিত হয়, এত কিছু পড়লাম তার মানেটা কি? তো আমরা দেখলাম যে পরমাণু হচ্ছে দুটো জিনিস, অ্যাকচুয়ালি দুটো জিনিস দ্বারা গঠিত হয়, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াস হচ্ছে কেন্দ্রে থাকে এবং ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসকে আর কি উদ্দেশ্য করে তার নির্দিষ্ট কক্ষপথে আর কি ঘুরছে। নিউক্লিয়াস হচ্ছে ধরো সূর্য, আর ইলেকট্রন গুলো হচ্ছে আমাদের চারপাশে যেগুলো গ্রহ আছে, পৃথিবী আছে, শনি আছে, বৃহস্পতি আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে, প্লুটো আছে। প্লুটো তো সরি, প্লুটো আর গ্রহ নেই, ওটাকে একদম বাদ দিয়ে দিয়েছে, 8খানা গ্রহ আছে এখন। ধরো বুধ আছে, অনেকগুলো গ্রহ আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকছে আমার প্রোটন থাকছে আর নিউট্রন থাকছে, এবং তার চারপাশে হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ থাকছে, এবং একটা নির্দিষ্ট কক্ষপথে তারা কিন্তু ঘুরছে, এবং ইলেকট্রনের সংখ্যাও কিন্তু প্রত্যেকটা কক্ষপথে নির্দিষ্ট। মানে প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2টো, তার পরবর্তী কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 8টা, 18টা, এরকম করে চলছে। এবং নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে আমরা দেখলাম প্রোটন এবং নিউট্রন। প্রোটনের আধান কি? পজিটিভ, ধনাত্মক। আর নিউট্রনের কি আধান? নিউট্রনের কোনো আধান বা চার্জ কিন্তু নেই, 0। আর ইলেকট্রনের কি আধান? ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ বা মাইনাস। এবং ইলেকট্রনের বিন্যাস হচ্ছে রাসায়নিক ধর্ম নির্ধারণ করে। এটা যখন তোমরা পর্যায় সারণী পড়বে, পরবর্তী ক্লাসে আমার পর্যায় সারণীতে থাকবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে রাসায়নিক ধর্ম কি, বা কি মানে ইলেকট্রনের যে ইলেকট্রন গুলো এক একটা কক্ষপথে আছে, এর উপরে কি ডিপেন্ড করছে, এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে এতক্ষণ আমরা কি করলাম বলো? আমরা প্রায় প্রায় ধরতে গেলে, তাহলে বলো এতক্ষণ আমরা কি করলাম? আমরা প্রায় ক্লাসের আর কি শেষ মুহূর্তে চলে এসেছি। তাহলে এতক্ষণ আমরা পড়লাম যে প্রথমে আর কি ডাল্টন, চলো আমরা একবার দেখে নিই যে কি কি পড়লাম। যে আমরা পড়লাম যে কিভাবে পরমাণু আবিষ্কার হলো, তাই না? প্রথমে আর কি ডেমোক্রেটিস আর কি আইডিয়া দিয়েছিলেন, অ্যাটমস শব্দটা ব্যবহার করলেন, যেটার মানে হলো ভাঙা যায় না। ব্যবহার করে বললেন যে হচ্ছে পরমাণু যেটা হচ্ছে ভাঙা যায়নি। তো সেই আইডিয়াটাকে নিয়ে আর কি জন ডাল্টন একটা অ্যাটমিক স্ট্রাকচার আর কি আইডিয়া দিলেন, যে সত্যি ঠিকই বলেছে, পরমাণু ভাঙা যায় না, এবং এক এক পরমাণুর এক এক মৌলের এক এক পরমাণু আছে, এবং আলাদা মৌলের পরমাণুগুলো কিন্তু ভিন্ন, এবং পরমাণুগুলো আর কি ধ্বংস করা যায় না বা সৃষ্টি করা যায় না। কিন্তু পরবর্তীকালে যখন আমরা আলাদা এক একজন আর কি বিজ্ঞানী ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আবিষ্কার করলেন, তখন কিন্তু পরমাণুর যে ডাল্টন যে পরমাণু তত্ত্বটা দিয়েছিলেন, সেটা কিন্তু পুরোপুরি ঠিক বলা যায় না আর কি, কারণ পরমাণুকে কিন্তু ভাঙা যায়। দেখো তার মধ্যে কিন্তু আমরা প্রোটন পাচ্ছি, ইলেকট্রন পাচ্ছি, নিউট্রন পাচ্ছি। এবং ইলেকট্রন হচ্ছে যে থামসন আবিষ্কার করেছিলেন, তিনি প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, এবং ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। আশা করি এবার বুঝতে পেরেছো যে নিউক্লিয়াস কাকে বলে, তার চারপাশে কি ঘুরছে। এরপর হচ্ছে প্রোটন। প্রোটন আর কিছুই না, এটা হচ্ছে পজিটিভলি চার্জ একটা কণা, মানে ধনাত্মক কণা, যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে, যেটার হচ্ছে ভর হচ্ছে ইলেকট্রনের থেকে কিন্তু অনেকটাই বেশি, এবং সেটা নিউক্লিয়াসে থাকে। ইলেকট্রন নিউট্রনের সাথে কিন্তু থাকে, একা একা থাকে না। অবশ্য কোনো অ্যাটমে যদি নিউট্রন না থাকে তখন কিন্তু একাই থাকে। যেমন হাইড্রোজেনের মধ্যে কিন্তু কোনো রকম নিউট্রন নেই। যদি হাইড্রোজেন আমরা লিখি তো 1 1, মানে এখানে 1 থেকে বুঝতে পারছো যে নাম্বার অফ প্রোটন বা জেড যেটা আর কি ভ্যালু হচ্ছে 1, আর এ এর ভ্যালু হচ্ছে 1। 1 মানে এখানে নিশ্চয়ই নিউট্রনের এ, এ মানে আমরা কি জানি? এ মানে জানি আমরা নাম্বার অফ প্রোটন, প্রোটনের সংখ্যা, আর নিউট্রনের সংখ্যা। যদি নিউট্রনের সংখ্যা হচ্ছে 0, তার জন্য 1, প্রোটনটাই 1। তো হাইড্রোজেন হচ্ছে এমন একটা মৌল যার মধ্যে কিন্তু কোনো রকম আহ নিউট্রন থাকে না। তো নিউট্রন হচ্ছে এমন একটা কণা যার কোনো চার্জ নেই, এবং নিউক্লিয়াসে প্রোটনের সঙ্গে থাকে, এবং তার ভর ভর হচ্ছে প্রায় প্রোটনের সাথে সমান। এবার পরমাণুর গঠন যদি আমরা আলোচনা করি, তো পরমাণুর গঠনে আমরা দেখলাম যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস।
নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন এবং চারপাশে থাকে ইলেকট্রন। নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন কিন্তু ঘুরছে এবং এই কক্ষপথকে বলা হয় অরবিট বা সেল বলে। এবং যখন নিউট্রন আবিষ্কার হয়নি তখন কিন্তু জে থমসন এরকম একটা তরমুজের স্ট্রাকচার দিয়ে বলেছিলেন যে পরমাণু এরকম থাকতে পারে, যে লাল লাল পোর্শনটা দেখছি এটা হচ্ছে পজিটিভ আর কি জায়গা, আর যে কালো কালো বীজগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রন এরকম করে থাকে। তো তারপরে যেহেতু রাদারফোর্ড আর কি নিউক্লিয়াস আবিষ্কার করলেন, তিনি দেখলেন যে কেন্দ্রে একটা পরমাণুর চারিদিকটা ফাঁকা কিন্তু কেন্দ্রে একটা জায়গা একদম খুব আর কি ঘন একটা জায়গা, যেখান থেকে তিনি 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 যখন আলফা আর কি পার্টিকেল দিলেন, আলফা হচ্ছে পজিটিভলি চার্জ পার্টিকেল, দেখো ধনাত্মক কণা, এবং নিউক্লিয়াসও যেহেতু ধনাত্মক কণা তাই একে অপরকে রিপেল করছে, তাই একদম কিছু কিছু দেখছি তোমরা আর কি পার্টিকেল পুরোপুরি ফিরে আসছে কারণ একে অপরকে বিকর্ষণ করছে। তো এই স্ক্যাটারিং দ্বারা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে কিন্তু তিনি একটা মডেল দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসের বেশিরভাগ অংশ ফাঁকা কিন্তু মাঝখানে একটা জায়গায় নিউক্লিয়াস বলে একটা জিনিস থাকে আর কি, এবং ইলেকট্রন গুলো তার চারপাশে ঘোরে। কিন্তু তিনি পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেননি কারণ ইলেকট্রন গুলো একটা চারপাশে ঘুরতে ঘুরতে একটা সময় হচ্ছে চার্জ ফুরিয়ে যাবে, তার শক্তি ফুরিয়ে যাবে, সে কিন্তু মানে নিউক্লিয়াসের উপরে এসে পড়ে যাবে। মানে পরমাণুর যে স্থায়িত্ব তার এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়নি। কিন্তু এরপরে নিলস বোর আর কি আমাদের একটা পরমাণুর গঠন নিয়ে আইডিয়া দেন, সেটা হচ্ছে তিনি বলেন যে ইলেকট্রন কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, যে কোনো র্যান্ডম কক্ষপথে কিন্তু ঘোরে না, এবং সেগুলো হচ্ছে কে, এল, এম, এন বলে একটা সেলকে বা এক একটা অরবিটকে বা এক একটা কক্ষপথকে তিনি নাম দিয়েছিলেন। এবং প্রত্যেকটা কক্ষপথে যখন ইলেকট্রন গুলো ঘোরে, যখন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে তখন কিন্তু তারা কোনো রকমের শক্তি অর্জন বা ব্যর্জন সরি অর্জিত বা বর্জিত আর কি হয় না, মানে শক্তি নেয়ও না আর শক্তি দেয়ও না। এবং এইভাবে তিনি আর কি ফর্মুলাটা তোমরা দেখে নেবে একবার, যে এক একটা কক্ষপথে কিভাবে ইলেকট্রন সংখ্যা আমরা কাউন্ট করব। সেই ফর্মুলাটা হচ্ছে 2n², মানে প্রথম কক্ষপথে কে তে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 1, 1 বসে আমরা দেখলাম যে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কে সেলে থাকতে পারে হচ্ছে 2, এবং এল সেলে হচ্ছে n এর ভ্যালু 2, মানে এটা এল মানে হচ্ছে দ্বিতীয়, n মানে হচ্ছে কে মানে হচ্ছে প্রথম কক্ষপথ, ফার্স্ট কক্ষপথ, এল মানে হচ্ছে সেকেন্ড কক্ষপথ, এম মানে হচ্ছে থার্ড কক্ষপথ। এবং এই নাম্বার অফ কক্ষপথের উপরে কিন্তু এন ভ্যালু গুলো ডিপেন্ড করছে, তোমরা দেখছো। 2n² ফর্মুলায় বসে আমরা দেখলাম যে কে তে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2, এল এ হচ্ছে 8, এবং এম এ হচ্ছে ম্যাক্সিমাম ইলেকট্রন বা সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে এম কক্ষপথে বা এম সেলে বা এম অরবিটে হচ্ছে 18 খানা ইলেকট্রন থাকতে পারে। এবং তিনি এরকম আইডিয়া দিয়েছিলেন যে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এগুলো হচ্ছে অরবিটাল, এবং এইগুলোকে তিনি আর কি এনার্জি লেভেল বা শক্তি স্তর বলেছিলেন আর কি। তো আমরা অ্যাটমিক সংখ্যা এবং ভর সংখ্যা দেখলাম। অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক নাম্বার যেটাকে আমরা জেড বলি আর কি, জেড দিয়ে আমরা দেখাতে পারি আর কি, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা। জেড থেকে আমরা প্রোটন সংখ্যা সম্বন্ধে ধারণা পাই, এবং মাস নাম্বার বা ভর সংখ্যা হচ্ছে ওই পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন এবং কতগুলো নিউট্রন আছে। যেমন কার্বনের ক্ষেত্রে তোমরা দেখো জেড এর ভ্যালু হচ্ছে 6, মানে এর মধ্যে আর কি 6টা প্রোটন আছে, আর এর ভ্যালু হচ্ছে 12 বা 12। তার মধ্যে আমরা বলতে পারছি যে কার্বনের মধ্যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা মানে নিউক্লিয়াসের যতগুলো প্রোটন বা নিউট্রন আছে সেটার ভ্যালু হচ্ছে 12। আর আমরা যে কোনো আর কি অ্যাটমকে কিভাবে লিখবো, যখন আমরা তার প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জানবো তো আমরা এইভাবে লিখতে পারি, যে এখানে আমরা দেখতে পাচ্ছ এখানে নিচে বাম দিকে আমরা জেড এর ভ্যালু বা প্রোটন সংখ্যা লিখবো, এবং উপরে আর কি বাম দিকে বা উপরের ডান দিকে আমরা কিন্তু ভর সংখ্যা লিখবো। এবং যে কোনো অ্যাটমের মধ্যে আমরা দেখছি যে পজিটিভ আয়ন আছে এবং নেগেটিভ আয়ন আছে, কিন্তু আমরা কোনো চার্জ অনুভব করতে পারছি না, সেটা কেন? কারণ যে কোনো
পরমাণুর মধ্যে কিন্তু টোটাল নাম্বার অফ ইলেকট্রন বা ইলেকট্রনের সংখ্যা এবং টোটাল নাম্বার অফ প্রোটন বা প্রোটনের সংখ্যা কিন্তু সবসময় সমান হয়। তখন কিন্তু তাদের মধ্যে কোনো চার্জ থাকে না। মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ একে অপরকে ক্যানসেল করে দেয়। যেহেতু আরকি নিউট্রনের কোনো চার্জ নেই, তার এখানে কোনো আরকি বলার কিছু নেই। এটা তোমাদের দরকার নেই এখন, তাই আমি আলোচনা করছি না। সেটা হচ্ছে টোটাল ক্লাস অ্যাটমিক স্ট্রাকচার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি যতটা ইজিলি সম্ভব বোঝানোর চেষ্টা করি। এটা যেহেতু প্রথম ক্লাস রেকর্ডিং করছি, হয়তো আমার অনেক ভুল ভ্রান্তি হয়েছে। তোমাদের কিছু ভুল মনে হলে আর কি খারাপ পেও না। আর যা কিছু তোমাদের যদি কিছু প্রশ্ন করার থাকে বা কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই রিপ্লাই করবো। ঠিক আছে? আমরা পরের ক্লাসে কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে। পরবর্তী ক্লাস আশা করছি খুব তাড়াতাড়ি আমি দিয়ে দেবো, যেটা হচ্ছে ক্লাস 10 এর আর কি মাধ্যমিকের উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। ওকে, টাটা।